আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। আমরা দেখছি যে নির্বাচন কিন্তু অতি নিকটবর্তী। তবে এই নিকটবর্তী নির্বাচন হলেও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কিন্তু রাজনীতির মাঠে কিংবা সাধারণ জনগণের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটি হচ্ছে আদৌ কি যথাসময়ে নির্বাচন হবে? বিভিন্ন ধরনের থিওরি এখানে কাজ করছে। বিভিন্ন ধরনের যুক্তি এখানে কাজ করছে। কেউ বুঝাতে চাচ্ছেন যে নির্বাচন স্থগিত হতে পারে বিভিন্ন কারণে। আবার কেউ বলছেন যে নির্বাচন যথাসময়ে হবে কিংবা নির্বাচন হয়তোবা পিছিয়ে যেতে পারে। এই যে থিওরি, এই থিওরি গুলোর মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান যে ২ টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে, সেই ২ টি বড় রাজনৈতিক দল কিন্তু কোনোভাবেই থেমে নেই। তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। যেমন বিএনপি তারেক রহমান ফেরার পর থেকে ব্যাপক চাঙ্গা অবস্থানে রয়েছে। ঠিক একইভাবে জামাতে ইসলাম কিন্তু তাদের দীর্ঘদিনের যে স্বপ্ন বাংলাদেশে ক্ষমতায় যাবে, সেই স্বপ্ন পূরণের জন্য তারাও কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা নিয়ে তুঙ্গে রয়েছে। এখন এই যে ২ টি রাজনৈতিক দল, এই ২ টি রাজনৈতিক দলের যে আচরণ রয়েছে, সেই আচরণ কিন্তু আমরা প্রতিদিনই লক্ষ্য করছি। তারা একে অপরকে জামাতের আমির বলুন কিংবা বিএনপির চেয়ারম্যান, কেউ কিন্তু কাউকে ছাড় দিচ্ছেন না। তারা কথায় একজন আরেকজনকে নানাভাবে আমরা যেটাকে সহজ ভাষায় বলি, কথা শুনিয়ে দেয়া কিংবা প্রতিহিংসাত্মক কথা বলা অথবা খুঁচিয়ে কথা বলা। এগুলো কিন্তু চলমান রয়েছে। এখন এর পেছনে আসলে রহস্য কি? দেখুন আমি সহজ বাংলা ভাষায় বলি, যখন দেশে আর কোনো রাজনৈতিক দল না থাকে এবং একটি ছোট দল বা একটি ক্ষমতার কেন্দ্রে যেতে চাওয়া একটি রাজনৈতিক দল থাকে এবং আরেকটি অনেকবার ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দল যারা আবারও ক্ষমতায় যেতে চায়, এমন ২ টি রাজনৈতিক দল যদি থাকে, তখন একে অপরকে বিরোধী মনোভাব যদি না দেখায়, তাহলে কিন্তু তারা যে নির্বাচন, সেই নির্বাচনে ২ টি প্রধান শক্তি হতে পারবে না। সুতরাং এই যে একে অপরকে খুঁচিয়ে কথা বলা বা বিভিন্ন ধরনের কথা বলা, এটি মূলত দেশের জনগণকে বোঝানো, দেশের ভোটারদের বোঝানো এবং আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি, তাদেরকে বোঝানো যে মূলত এই ২ টি রাজনৈতিক দল বর্তমান সময়ে ২ টি বৃহৎ শক্তি এবং একটি পক্ষে, একটি বিপক্ষে অর্থাৎ একে অপরের বিরোধী। কারণ এটি যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না, তখন কিন্তু ভোটের মাঠের যে প্লেগ্রাউন্ড, লেভেল প্লেইং ফিল্ড যে কথাটা আমরা সবসময় শুনি, এটি কিন্তু কোনোভাবেই সফলতা পাবে না কিংবা এটি আসলে প্রতিষ্ঠিত হবে না। এর জন্য আমরা দেখছি জামাতে ইসলামী বারবার কিন্তু বিএনপিকে টার্গেট করে কথা বলছে। আবার বিএনপিও কিন্তু সেগুলোর পাল্টা জবাব দিচ্ছে। তো যাই হোক, এটি না হলে আসলে ২ টি বড় শক্তি প্রমাণ করারও বর্তমান সময়ে সহজ কোনো পথ নেই। এখন আরেকটি রাজনৈতিক শক্তি সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন এই প্রসঙ্গে কিন্তু আওয়ামী লীগের কথা টেনেই আনতে হবে। কারণ আওয়ামী লীগ বর্তমান সময়ে রাজনীতির মাঠে নেই। আপনারা সবাই জানেন তাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তারা রাজনীতি করতে পারছে না। নির্বাচনেও তাদেরকে রাখা হয়নি। সেই হিসাবে আওয়ামী লীগকে অবশ্যই পাশ কাটিয়ে রাখতে হবে। দেশের জনগণ যেন কোনোভাবে এটি মাথায় না আনে যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, বড় রাজনৈতিক শক্তি। এর জন্য মূলত বর্তমান সময়ে আমরা দেখছি যে বিএনপি এবং জামাত একে অপরের পেছনে একদম আদা জল খেয়ে লেগেছে। এই যে আদা জল খেয়ে লাগা, এই আদা জল খেয়ে লাগার পরেই কিন্তু আমরা দেখলাম এক ধরনের সমঝোতার কথাবার্তা হচ্ছে। বা এর মধ্যেই আমরা লক্ষ্য করলাম যে এক ধরনের সমঝোতার কথাবার্তা হচ্ছে। এখন কার সাথে সমঝোতা? সমঝোতা হচ্ছে আওয়ামী লীগের সাথে। এখন আপনারা বলতে পারেন যে সমঝোতাটা আসলে কে করছে? কারণ ভিতরে অনেক কিছুই হয়। পর্দার আড়ালে অনেক কিছুই হয় যেগুলো আমরা সচরাচর খুব একটা শুনতে পাই না বা জানতে পাই না। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আওয়ামী লীগ কখনো জামাতের সাথে সমঝোতা করবে না কিংবা আওয়ামী লীগ বিএনপির সাথেও সমঝোতা করবে না। কিন্তু এখানে আওয়ামী লীগের যে পয়েন্ট সেটি হচ্ছে বর্তমান সময়ে তারা দেশের রাজনীতি থেকে বিতাড়িত এবং বাংলাদেশের রাজনীতিতে ফেরার জন্য তাদের কাছে ২ টি পথ খোলা। এক হচ্ছে তারা
প্রচুর পরিমাণে আন্দোলন করতে হবে। আন্দোলন করে বাংলাদেশে তাদের যে আধিপত্য, সেই আধিপত্য বিরোধী দলীয় পর্যায়ে নিয়ে যেতে হবে। কিন্তু সেই অবস্থানে কি আওয়ামী লীগ আছে? আপনারা যদি আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা লক্ষ্য করেন, তাহলে দেখবেন বর্তমান সময়ে নির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু তাদের কোনো ধরনের কর্মসূচি নেই। কর্মসূচি কেউ দিলেও তারা কিন্তু সেগুলো পালন করাতে পারছে না। এখন এর পিছনে কি কারণ আছে না কারণ আছে সেই বিষয়ে গেলে আসলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আমি সেদিকে যেতে চাচ্ছি না। তো বর্তমান সময়ে আমি মেনে নিলাম যে তাদের সেই সাংগঠনিক শক্তি নেই। সাংগঠনিকভাবে তারা নিজেকে মজবুত করে তারপর বিরোধী দল হয়ে ফিরতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে তাদেরকে সমঝোতা করতে হবে। কোনো না কোনো একটি রাজনৈতিক দলের সাথে তাদেরকে বোঝাপড়া করতে হবে, বসতে হবে, অথবা তাদের যে রাজনীতিতে ফিরে আসার সুযোগ বা পথ, সেই পথটি সেই রাজনৈতিক দল করে দিতে হবে। এখন এখানে বাংলাদেশের ২ টি বৃহৎ রাজনৈতিক দল বর্তমানে অ্যাক্টিভেটেড রয়েছে। প্রথমত হচ্ছে জামাতে ইসলাম, দ্বিতীয়ত হচ্ছে বিএনপি। এখন জামাতে ইসলামের সাথে আওয়ামী লীগ কি কোনোভাবে সমঝোতা করবে? দেখুন, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যে সকল ব্লেম দিচ্ছে বা তাদের পতনের জন্য তারা মূলত প্রথমত দায়ী করছে আমেরিকাকে বা ডিপ স্টেটকে। দ্বিতীয়ত তারা দায়ী করছে জামাতে ইসলামী বা জামাত শিবিরকে। তো সেই হিসাবে কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না যে জামাতে ইসলামের সাথে আওয়ামী লীগ কোনো ধরনের সমঝোতা করবে। তাহলে কি রইল? বিএনপি। হ্যাঁ, বিএনপির সাথে আওয়ামী লীগ সমঝোতা করতে পারে এবং সেই সমঝোতা অত্যন্ত গোপনীয়তার সাথে হতে পারে এবং এই সমঝোতার একটাই লক্ষ্য, সেটি হচ্ছে নির্বাচনের পর যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে বিএনপিকে তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা অর্থাৎ তাদের যে রাজনীতি বা দেশ চালানো, সেটাতে আওয়ামী লীগ কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। অর্থাৎ কোনো ধরনের দাঙ্গা, হাঙ্গামা, নাশকতা, সরকার উত্থানের চেষ্টা এগুলো করবে না। এটা হতে পারে বিএনপির একটা শর্ত এবং আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফেরার জন্য সেই শর্ত মেনে নিতে হবে। কারণ তাদেরকে অবশ্যই তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। তবে এই যে সমঝোতা, এটি আদৌ হয়েছে কিনা বা হবে কিনা? আমি মনে করি আন্ডারগ্রাউন্ডের টেবিলে বা আন্ডার টেবিলে যে পলিসি চলছে, সেই পলিসি বর্তমান সময়ে হয়ে গেছে। এবং এর একটি উদাহরণ আমি দিচ্ছি। উদাহরণটি আপনারা রয়টার্সের সম্প্রতি তারেক রহমানের যে ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউ যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন তিনি কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়ে অনেকটাই পজিটিভ। সেখানে তিনি কি বলছেন? সেখানে বলছেন, কোনো রাজনৈতিক দলের উপর ক্ষমতায় যাওয়ার পর নিষেধাজ্ঞা উনি দেবেন না বা উনি পছন্দ করেন না। সেটি কোনোভাবে কাম্য নয়। এবং এখানে কিন্তু স্পষ্টভাবে আওয়ামী লীগের প্রসঙ্গই চলে আসছে। এবং তিনি যদি ক্ষমতায় যান অর্থাৎ বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের উপর থেকে শর্ত সাপেক্ষে তাদের যে নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা বিএনপি ক্ষমতায় যাওয়ার পর তুলে নিবে এবং তখনই কিন্তু আওয়ামী লীগ রাজপথে নামার একটি সুযোগ পাবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শেখ হাসিনার যে সন্তানেরা রয়েছেন, আমরা জানি জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, তাদেরকে রাজনীতিতে ফেরার বিষয়ে তারেক রহমান কিন্তু কোনো ধরনের বাধ্যবাধকতা রাখেননি এবং তিনি তাদেরকে রাজনীতিতে ফেরার জন্য এক প্রকার পজিটিভ বার্তাও দিয়েছেন। এটাও কিন্তু খুব সূক্ষ্ম একটি বিষয়। কারণ তারেক রহমান বর্তমানে যে বয়সসীমায় রয়েছেন, সেই বয়সসীমার সাথে কিন্তু শেখ হাসিনার সাথে উনার রাজনীতিটা খুব একটা মানানসই নয়। সেটি কিন্তু আসলে যায়ও না। উনার যে লেভেল রয়েছে, এইজিং লেভেল, সেই এইজিং লেভেল অনুযায়ী কিন্তু হয় সায়মা ওয়াজেদ পুতুল, নয় সজীব ওয়াজেদ জয়। অর্থাৎ সমবয়সী যে খেলা, সেটি এখানে তিনি খেলতে চাচ্ছেন। সেই হিসাবে উনি কিন্তু তাদেরকে রাজনীতিতে ফেরার বিষয়ে একটি আগাম বার্তাও কিন্তু দিয়ে দিয়েছেন রয়টার্সে। এখন আন্তর্জাতিক গণমাধ্যমে আসলে এ ধরনের বার্তা বা পজিটিভ কথাবার্তা, প্রথমত উনি রাজনীতির যে সিম্পিতি সেটি নিতে যাচ্ছেন বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে এবং দ্বিতীয়টি হচ্ছে আমি যে সমঝোতার কথা বললাম, আন্ডার টেবিল পলিটিক্স বা আন্ডার টেবিল পলিসি, সেই পলিসি। এখন দেখুন, তারেক রহমান কিন্তু আওয়ামী লীগ শাসনামলে নির্যাতিত, নিপীড়িত। তিনি দেশ ছাড়তেও কিন্তু বাধ্য হয়েছেন। কিন্তু হঠাৎ তিনি কেন এত নরম সুর নিয়ে আসলেন, তাও আন্তর্জাতিক গণমাধ্যমে এবং আওয়ামী লীগ এবং
সজীবাদের জয়, সায়মাবাদের পুতুল কিংবা শেখ হাসিনা যিনি বর্তমানে নির্বাসিত রয়েছেন দিল্লিতে, উনারা সন্তানদের রাজনীতিতে ফেরার বিষয়ে তো পজিটিভ কেন হলেন? উনি কিন্তু নির্যাতিত, নিপীড়িত, উনি চাইলেই কিন্তু উনার যে প্রতিহিংসা সেটি মেটাতে পারতেন। দেখুন উনি কিন্তু খুব ভালো করে বুঝে গেছেন যে উনাকে ক্ষমতায় টিকতে হলে অর্থাৎ যদি উনারা সরকার গঠন করেন, তাহলে আওয়ামী লীগ কখনোই বসে থাকবে না। এটি খুব ভালো করেই জানেন। আওয়ামী লীগ মাঠে নামবে, তারা আন্দোলন সংগ্রাম করবে এবং এমনও হতে পারে যে সরকার গঠন করবে, সে বিপাকে পড়ে যেতে পারে এবং আন্তর্জাতিক ভূ-রাজনীতিতেও বিভিন্ন ধরনের খেলা চলছে এখন। সেই খেলার শিকার হয়ে যেতে পারে বিএনপি সরকার গঠন করার পর। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ভূ-রাজনৈতিক যে খেলাগুলো রয়েছে, সেগুলো সামাল দেয়া যেতে পারে। কিন্তু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দাঙ্গা ফাসাদ আন্দোলন এগুলো সামাল দেয়া কিন্তু একটি নতুন গঠিত সরকারের ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জিং এবং কঠিন। তাহলে আওয়ামী লীগের সাথে যদি একটি পলিসি মেকিং করে সমঝোতা করা যায়, তাহলে কিন্তু এটি কোনোভাবেই মন্দ হয় না বিএনপির জন্য। এটি বুঝতে পেরেই কিন্তু এই ইন্টারভিউগুলোতে বা রয়টার্সের এই সাক্ষাৎকারে তারেক রহমানের এমন পজিটিভ বার্তা আমরা শুনতে পেলাম। তাহলে বলা যায় যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আন্ডার টেবল যে পলিসি, সেই পলিসি কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই পলিসির পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা বা মিডল ফ্যাক্টর হিসাবে কাজ করছে ভারত। এখন ভারত যেহেতুই এখানে মিডল ফ্যাক্টর হিসাবে কাজ করে, তাহলে ভূ-রাজনীতিতেও কিন্তু বিএনপি সরকার গঠন করার পর যদি করে, তাহলে সরকার গঠন করার পর তারা সাপোর্ট পাবে। এদিকে আওয়ামী লীগের সাথে সমঝোতার কারণে তারা রাজনৈতিক দেশের অভ্যন্তরীণ বিষয়েও কিন্তু সাপোর্ট পাবে। সুতরাং তাদেরকে আরো ৫ বছর বা পরবর্তী যে শাসন ক্ষমতা রয়েছে সেটি তারা সহজভাবে পরিচালনা করতে পারবে। এটি তাদের ধারণা। এখন আসলে জামায়াত এই বিষয়টিকে কিভাবে নেবে এবং জামায়াত কি পদক্ষেপ নিবে? অথবা ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার রেখেছে সেটি আসলে সহজ হবে নাকি জটিল হবে? এই বিষয়গুলোর উপর কিন্তু বিএনপির ভবিষ্যৎ নির্ভর করছে এবং বলা যায় আওয়ামী লীগ বিএনপির যে পলিসি সমঝোতা রয়েছে এটিও কিন্তু নির্ভর করছে। এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তীতে যা ঘটবে অবশ্যই আমরা সেগুলো দেখতে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।